শুরুতেই প্রশ্ন, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের মাটি, এটা কি এখন শুধু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড, নাকি অন্য দেশের জঙ্গি নেটওয়ার্কের বা জঙ্গি অপারেশনের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে? দিল্লিতে ধরা পড়েছে এক লস্করে তৈয়বার সদস্য। তার জেরেই উঠেছে ভয়ঙ্কর এক প্রশ্ন, বাংলাদেশ কি আসলে জঙ্গি নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, দেশি বিদেশি মিডিয়ায় যেসব তথ্য প্রকাশিত হয়েছে এই সংবাদ নিয়ে, তাতে বলা হয়েছে লস্করে তৈয়বার এই সদস্যের নাম সাব্বির আহমেদ লোন। দিল্লি পুলিশের স্পেশাল সেল এনডিআর তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ হলো এই ব্যক্তি বাংলাদেশ থেকে সন্ত্রাসী মডিউল পরিচালনা করছিল, বাংলাদেশের থেকে। রাজা নামেও তার পরিচিতি রয়েছে, মানে রাজা নামেও তাকে অনেকে চেনে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার কাঙ্গানের বাসিন্দা এই রাজা। কাশ্মীরি আইএসআই এর নির্দেশে বাংলাদেশ থেকে সে কার্যক্রম চালাচ্ছিল এবং ভারতে লস্করের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমন্বয় করছিল। এসব হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। বলা হচ্ছে এই রাজা লস্করের একজন প্রশিক্ষিত জঙ্গি। সে মুজাফফরাবাদের একটি সন্ত্রাসী ক্যাম্পে দাওরাই আম, বেসিক বা প্রাথমিক আম, এবং দাওরাই খাস অ্যাডভান্সড বা উন্নত, এই উভয় ধরনের প্রশিক্ষণ নিয়েছে। 2007 সালে এনডিআর তাকে AK-47 রাইফেল, গ্রেনেড, বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ সহ গ্রেফতার করেছিল এবং 2018 সাল পর্যন্ত, মানে জামিন হওয়ার আগ পর্যন্ত সে ভারতের তিহার জেলে বন্দী ছিল। এরপরে ছাড়া পায় এবং ভারতীয় এই সংস্থার কর্মকর্তারা বলছেন সে পরে বাংলাদেশে পুনরায় আত্মপ্রকাশ করে এবং লস্করের নেটওয়ার্ক পুনর্গঠন করে ভারতকে লক্ষ্য করে চালানো অভিযানগুলোর সমন্বয় করতে থাকে। এনডিআর এর তথ্য অনুযায়ী সাব্বির আহমেদ সম্প্রতি বাংলাদেশ থেকে অবৈধভাবে নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। সে পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলার, যাদের সাংকেতিক নাম আবু হুজাইফা, সুমামা বাবর এবং আব্দুল রহমান। তো এই যে কজনের নাম বললাম, এদের নির্দেশে ভারতীয় ভূখণ্ডে সমমনা ব্যক্তিদের নিয়োগের প্রস্তুতি নাকি সে নিচ্ছিল। তেহরিক উল মুজাহিদিন কমান্ডার আবু তালহা এবং ইউএপিএ তালিকাভুক্ত সন্ত্রাসী আসিফ দারের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। বাংলাদেশ থেকে নেপাল রুট ব্যবহার করে যে সে ভারতে প্রবেশ করেছে এই কথা যে বলা হচ্ছে, এবং এই যে মানে বাংলাদেশ কানেকশনের কথা উচ্চারিত হচ্ছে, বলা হচ্ছে, এর ভিত্তিটা আসলে কি? কারণ এখন পর্যন্ত দেখছি ভিত্তি হিসেবে ভারতীয় তদন্ত সংস্থাগুলো যা দাবি করেছে বা করছে সেটাই আসলে বিভিন্ন মিডিয়ায় এসেছে, আমাদের দেশের মিডিয়ায় এসেছে, ভারতের মিডিয়ায় এসেছে। এতে বলা হয়েছে বাংলাদেশে বসে সে নেটওয়ার্ক রিকনস্ট্রাক্ট করেছে, ভারতের বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট প্ল্যান বাস্তবায়ন করেছে এবং সংবেদনশীল এলাকা ভারতের অভ্যন্তরে সেগুলো রেকি করেছে। অভিযোগগুলো ভয়াবহ নিঃসন্দেহে, কারণ একজন জঙ্গি শুধু বাংলাদেশে অবস্থান করেছে এমন নয়, বাংলাদেশকে সে অপারেশনাল বেস হিসেবে ব্যবহার করেছে। এটা যদি সত্যি হয় তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের জঙ্গি নির্মূলের যে কমিটমেন্ট, সবই কিন্তু প্রশ্নের মুখে পড়ছে বা পড়বে। সুপ্রিয় দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। এই যে এত অভিযোগ শুরু থেকে এখন পর্যন্ত যা বললাম, ভারতীয় কর্মকর্তাদের বরাতে, মিডিয়ার বরাতে, যে বাংলাদেশের নাম যেভাবে উচ্চারিত হয়েছে, এগুলো সবই ভারতীয় সংস্থার দাবি, যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং বাংলাদেশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাহলে প্রশ্নটা হচ্ছে, কেন বারবার বাংলাদেশকে এই যে জঙ্গি নেটওয়ার্ক, জঙ্গি অপারেশনের ক্ষেত্রে ট্রানজিট বা বেস হিসাবে উল্লেখ করা হচ্ছে?
অতীতে আমরা এই ধরনের কথা শুনেছি, সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশের অভিযোগ শুনেছি, নেপাল রুট দিয়ে ভারতে প্রবেশের ট্রেন্ডের কথা শুনেছি। এছাড়া অনলাইন রেডিকালাইজেশন এবং ছোট ছোট স্লিপার সেল তৈরির কথাও শুনেছি বিভিন্ন সময়। এসব নিয়ে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো আগেও বাংলাদেশকে সতর্ক করেছে, দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে এসব উদ্বেগ উপস্থাপন করেছে তারা। বাংলাদেশের তরফ থেকেও এগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। ইদানিং এই আলোচনা এবং বিশ্বাসের প্ল্যাটফর্মটা কিছুটা নড়বড়ে হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশে মানে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে বলে অনেকে মনে করেন। কারণ সাজাপ্রাপ্ত এবং চিহ্নিত উগ্র সন্ত্রাসী অনেকেই জেল ভেঙে পালিয়ে গেছে। তখন আপনারা জানেন এদের অনেকেই ধরা পড়েনি। এবং ইউনূসের শাসন আমলে উগ্রপন্থীদের বাড়ন্ত লক্ষ্য করা গেছে। পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে যেমন নিবিড় ঘনিষ্ঠতা আমরা দেখেছি 18 মাসে, বেসরকারিভাবে আড়ালেও দেখা গেছে আইএস সদস্যের সঙ্গে বিভিন্ন লোকজনের বা বিভিন্ন সংস্থার এক ধরনের যোগাযোগ, এগুলো কিন্তু আমরা দেখেছি। তাদের কেউ কেউ বাংলাদেশে ভ্রমণ করেছেন এমন সংবাদ আমরা জেনেছি এবং ভারত সীমান্তে একাধিক জঙ্গি আস্তানা গড়ে ওঠার কথাও কিন্তু আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়ায় শুনেছি, গণমাধ্যমেও এসছে। অবশ্য ভারতের চাপে ইউনূসের শাসনামলের শেষের দিকে এ ধরনের কিছু জঙ্গি আস্তানা সীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গুড়িয়ে দেওয়া হয়েছে মর্মেও কিন্তু আমরা সংবাদ দেখতে পেয়েছি। আপনারা জানেন এখন দেশে নির্বাচিত সরকার ক্ষমতায়। এই সরকারের তরফ থেকে যে কোনো প্রকার জঙ্গি আস্ফালন রুখে দেওয়ার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। ইউনূসের 18 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এখন সেই সম্পর্ক আবার ইতিবাচক পথে হাঁটতে শুরু করেছে। সম্ভবত আগামী 8 এপ্রিল বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফরে যাচ্ছেন। তারা মরিশাসে একটা সম্মেলনে যাবেন, তার আগে দিল্লি হয়ে যাবেন। তখন তাদের ভারতের কর্তৃপক্ষীয় বা নেতৃস্থানীয় মন্ত্রী বা নেতাদের সঙ্গে তাদের কথা হবে। ধারণা করি ওই আলোচনাগুলোতেও হয়তো এই রকম বা এই ইস্যুটি উত্থাপিত হতে পারে। যাই হোক, এই যে সাব্বির আহমেদ লোন বা রাজা যাই বলি না কেন, তার গ্রেফতারের নেপথ্যে যাই থাকুক না কেন, যে নেটওয়ার্কই থাকুক না কেন, এর কিন্তু জিওপলিটিক্যাল একটা অ্যাঙ্গেল আছে। এবং এটা যদি আমরা দেখি তাহলে দেখব এটা আলাদা কোনো ঘটনা নয়, বরং এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাবে। সেটা কি? সেটা হলো, ধরুন হয়তো পাকিস্তান থেকে এ ধরনের কোনো নির্দেশনা এসে থাকতে পারে, কোনো গোষ্ঠী বাংলাদেশকে সম্ভাব্য অবস্থান হিসেবে নিয়েছে, ট্রানজিট হিসেবে নিয়েছে, বা মানে বাংলাদেশকে ব্যবহার করে ভারত অভিমুখী কোনো জঙ্গি কার্যক্রম চালানোর পরিকল্পনা তারা করেছে। এরপর তারা নেপালকে এন্ট্রি রুট হিসেবে ব্যবহার করে ভারতকে টার্গেট করেছে বা করতে চেয়েছে। আমরা যদি জিওপলিটিক্যাল এটা যদি আমরা দেখি, অর্থাৎ একটা মাল্টি কান্ট্রি নেটওয়ার্কের অভিযোগ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা নিশ্চয়ই আরো ভালো এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু বাংলাদেশের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বলে মনে করি। এক, বাংলাদেশ কি সত্যি এই ধরনের কাজে জঙ্গি নেটওয়ার্কে বা জঙ্গি অপারেশনে ব্যবহৃত হচ্ছে? দুই, নাকি এটি একটি নিরাপত্তা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে? একটা নিরাপত্তা বয়ান কে তৈরি করছে? এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি। তিন, বাংলাদেশের অভ্যন্তরে কি কোনো স্লিপার নেটওয়ার্ক তৈরি হয়েছে? এবং চার, নাকি পুরো বিষয়টি আসলে অতিরঞ্জিত? সুপ্রিয় দর্শক, একটা বিষয় পরিষ্কার, অতীতে বাংলাদেশ সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থান দেখিয়েছে, আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি মিলেছে, আমরা সবাই জানি। বর্তমান সরকার প্রধানের কথা বললাম, তিনিও এ বিষয়ে স্পষ্ট অঙ্গীকারের কথা ঘোষণা করেছেন। তাই বলবো, সরাসরি কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে অভিযোগ বনাম বাস্তবতা এই দুটো যাচাই করা অত্যন্ত জরুরি। এটা বাংলাদেশ এবং ভারত উভয় কর্তৃপক্ষকেই
বিবেচনায় নিতে হবে। কারণ উত্থাপিত দাবি অভিযোগ সত্যি হলে খুঁজে দেখতে হবে বাংলাদেশ কি সত্যিই ব্যবহৃত হচ্ছে, জেনে শুনে ব্যবহৃত হচ্ছে, নাকি অজান্তেই ব্যবহৃত হচ্ছে। আর যদি এই যে অভিযোগ এটা যদি সত্যি না হয়, তাহলে কেন বারবার বাংলাদেশের নাম আসছে সেটাও খতিয়ে দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে যার গ্রেফতারের খবর মিডিয়ায় ফলো করে প্রচার হচ্ছে, যেটি নিয়ে স্টোরি করলাম, এটি শুধু একটি গ্রেফতারের খবর নয়, এটিকে এইভাবেই দেখতে হবে। কারণ একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন। শেষ করার আগে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন, বাংলাদেশ কি সত্যিই ব্যবহৃত হচ্ছে, নাকি এটা আসলে রাজনৈতিক ও নিরাপত্তা ন্যারেটিভ মাত্র? কমেন্টে জানান আপনার সুচিন্তিত মতামত। থাকুন লিডস নিউজের সঙ্গে। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।